আমার প্রিয় ও স্নেহের 2026 সালের নতুন বছরের সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, সপ্তম শ্রেণীর ফার্স্ট ইউনিট টেস্ট অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের কোশ্চেন পেপার নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে তোমরা সপ্তম শ্রেণীর ইতিহাসের কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 30, সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা। একে দাগে রয়েছে সঠিক উত্তর নির্বাচন করে লেখো যে কোনো 6টি প্রশ্নের মান 1 করে 1 × 6 = 6। প্রথম, বঙ্গ নামের উল্লেখ পাওয়া যায় অর্থশাস্ত্রে ঐতরেয় আরণ্যক, মহাভারতে আইনি আকবরী গ্রন্থে ঐতরেয় আরণ্যক গ্রন্থে। অর্থশাস্ত্র গ্রন্থটি রচনা করেন কালিদাস, আবুল ফজল, কৌটিল্য, বাণভট্ট। কৌটিল্য। কৈবর্ত বিদ্রোহের একজন নেতা ছিলেন ভীম, রামপাল, সামন্ত সেন, গোপাল। উত্তর হবে ভীম। পরের প্রশ্ন, বাংলায় তুর্কি আক্রমণ ঘটে সেন রাজা লক্ষণ সেন এর আমলে। সকলতর পথনাথ উপাধি ছিল হর্ষবর্ধনের। লক্ষণ সেনের সভাকবির নাম জয়দেব। পাল বংশের প্রতিষ্ঠাতা হলেন, উত্তর হবে গোপাল। পাল রাজাদের আদি নিবাস ছিল সম্ভবত বরেন্দ্র অঞ্চল। দক্ষিণ ভারতে ব্রাহ্মণদের জমিদানের ব্যবস্থাকে বলা হতো ব্রহ্মদেয় ব্যবস্থা। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। 2 থেকে অতি সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো 4টি। গঙ্গাইকোণ্ড চোল উপাধি কে নিয়েছিলেন? প্রথম রাজেন্দ্র চোল। শশাঙ্কের রাজধানীর নাম কি? কর্ণসুবর্ণ। প্রথম খলিফার নাম কি? আবু বকর। রামচরিত কাব্য কার লেখা? সন্ধ্যাকর নন্দী। চোল রাজ্যে কোন ধাতুর হস্তশিল্প বিখ্যাত ছিল? ব্রোঞ্জ। বিক্রমশীল মহাবিহার কে প্রতিষ্ঠা করে? ধর্মপাল। পাল যুগের বিখ্যাত শিল্পীর নাম লেখো? ধীমান ও বিটপাল। বাংলার প্রথম স্বাধীন শাসক কে ছিলেন? শশাঙ্ক। পাল যুগের শিল্পরীতিকে কি বলা হয়? প্রাচ্য শিল্পরীতি। 3 থেকে রয়েছে সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন, যে কোনো 2টি। প্রশ্নের মান 2 করে 2 × 4 = 8। 2 × 2 হবে, 2 × 2 = 4। গৌড়তন্ত্র বলতে কি বোঝো? কেউ কেউ মনে করেন শশাঙ্কের রাজত্বকালে গৌড়ে গড়ে ওঠা শাসন ব্যবস্থাকে গৌড়তন্ত্র বলে। গ্রামের স্থানীয় লোকের পরিবর্তে এই সময়ে রাজ্যের কর্মচারী বা আমলা স্থানীয় বা আঞ্চলিক প্রশাসন চালাতে থাকেন। অর্থাৎ শশাঙ্কের গড়ে ওঠা গৌড়ের রাজতন্ত্র হল কেন্দ্রীয়ভাবে রাজ্য পরিচালনা ব্যবস্থা। কৈবর্ত বিদ্রোহ কবে এবং কার বিরুদ্ধে হয়েছিল? আনুমানিক 170 থেকে 71 খ্রিস্টাব্দে কৈবর্ত বিদ্রোহ হয়েছিল পাল রাজাদের দুর্বলতার সুযোগে। দ্বিতীয় মহিপালের শাসনকালে কৈবর্ত নেতা দিব্য বা দিব্যক বিদ্রোহ করেন। এই বিদ্রোহে আরও 2জন নেতা ছিলেন, রুদক এবং ভীম। হিজরত কি? মক্কার প্রতিষ্ঠিত অধিবাসীদের ধর্মীয় আচার-আচরণের সাথে মুহাম্মাদের ধর্মীয় মতের যথেষ্ট ফারাক ছিল, তাই 622 খ্রিস্টাব্দে তিনি তার অনুগামীদের নিয়ে মদিনা চলে আসেন। মক্কা থেকে মদিনায় এই চলে যাওয়াকে আরবি ভাষায় হিজরত বলা হয়। পরে এই চলে যাওয়ার সময় থেকে হিসাব করে হিজরি নামে ইসলামীয় সাল গণনা শুরু হয়। ব্রাহ্মণদের ব্যবস্থা কাকে বলে? দক্ষিণ ভারতের রাজাদের অনেক স্থানীয় সামন্ত ও ব্রাহ্মণদের সঙ্গে ক্ষমতা ভাগ করে নিতেন। অনেক সময় রাজা ব্রাহ্মণদের জমিদান করতেন। ব্রাহ্মণরা অনাবাদি জমি ও জঙ্গল পরিষ্কার করে নতুন জনবসতি তৈরি করতেন। রাজা ব্রাহ্মণদের যে জমি দিতেন তার জন্য ব্রাহ্মণদের কর দিতে হতো না। রাজার জমিদানের এই ব্যবস্থাকে ব্রহ্মদেয় ব্যবস্থা বলা হয়। চর্যাপদ কি? উত্তর লিখবে খ্রিস্টীয় 8ম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যে লেখা বৌদ্ধ সিদ্ধান্তদের কবিতা ও গানের সংকলনকে চর্যাপদ বলে। আদি বাংলা ভাষায় অন্যতম শ্রেষ্ঠ নিদর্শন হল চর্যাপদ। আর্য হরপ্রসাদ শাস্ত্রী নেপাল থেকে চর্যাপদ উদ্ধার করেন। 4 থেকে রয়েছে বিশ্লেষণাত্মক উত্তরভিত্তিক প্রশ্ন, যে কোনো 2টি। মাৎসন্যায় কি? বাংলার রাজা শশাঙ্কের মৃত্যুর পর তার পুত্র মানবদেব সিংহাসনে বসেন। তিনি মাত্র 8 মাস 5 দিন রাজত্ব করেছিলেন। এই সময় থেকে কনৌজ রাজ হর্ষবর্ধন, কামরূপের রাজা ভাস্কর বর্মা, কাশ্মীর রাজ ললিতাদিত্য সহ অনেকে বারবার বাংলা আক্রমণ করেন। ফলে বাংলায় চরম অরাজকতার সৃষ্টি হয়। পুকুরের বড় মাছ যেমন ছোট মাছ গিলে খায়, বাংলার জনজীবনে সেই অবস্থা তৈরি হয়েছিল। সবলেরা দুর্বলের ওপর অত্যাচার করত। বাংলায় এই অবস্থাকে মাৎসন্যায় বলা হয়। খলিফা কাদের বলা হয়? খিলাফত বলতে কি বোঝো? হযরত মুহাম্মদের মৃত্যুর পর তার প্রধান 4 সঙ্গী একে একে মুসলমানদের নেতা নির্বাচিত হন। এদের বলা হয় খলিফা। আরবি ভাষায় খলিফা শব্দের অর্থ প্রতিনিধি বা উত্তরাধিকারী। খিলাফত ইসলাম ধর্মের ক্ষমতা যেসব অঞ্চলে ছড়িয়ে পড়ে তাকে বলে দার-উল ইসলাম। খলিফা হলেন দার-উল ইসলামের প্রধান নেতা। খলিফার এই অধিকারের এলাকাকে বলা হয় খিলাফত। পঞ্চরত্ন কাদের বলা হয়?
বাংলায় সেন বংশের রাজা লক্ষণ সেনের রাজসভায় 5জন বিখ্যাত কবি ছিলেন। এদের একসঙ্গে পঞ্চরত্ন বলা হতো। 5জন বিখ্যাত কবি বা পঞ্চরত্ন হলেন জয়দেব, ধয়ী, গোবর্ধন, উমাপতিধর, শরণ। এদের মধ্যে কবি জয়দেব ছিলেন রাজা লক্ষণ সেনের রাজসভার কবি। তিনি গীত গোবিন্দম কাব্য রচনা করেছিলেন। কবি ধয়ী রচনা করেছিলেন পবনদূত কাব্য। নেক্সট, পাল ও সেন যুগে কর ব্যবস্থা কেমন ছিল? পাল ও সেন যুগে রাজারা বিভিন্ন ধরনের কর সংগ্রহ করতেন। কৃষিকর, রাজারা উৎপন্ন ফসলের 1/6 মানে 1/6 কৃষকদের কাছ থেকে কর নিতেন। তারা নিজেদের ভোগের জন্য ফুল, ফল, কাঠ ও প্রজাদের কাছ থেকে কর হিসাবে আদায় করতেন। বাণিজ্য কর, বণিকরা তাদের ব্যবসা বাণিজ্য করার জন্য রাজাকে কর দিত। অন্যান্য কর, এছাড়াও প্রজারা নিজেদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য রাজাকে কর দিত। সমগ্র গ্রামের ওপরেও কর দিতে হতো গ্রামবাসীদের। হাট ও খেয়াঘাটের ওপরে কর চাপানো হতো। নেক্সট, 5 দাগে রয়েছে ব্যাখ্যামূলক উত্তরভিত্তিক প্রশ্ন, যে কোনো দুটি। প্রশ্নের মান 5 করে 5 গুণ 2 = 10। প্রথম, পাল আমলে বাংলার শিল্প ও স্থাপত্যের কি পরিচয় পাওয়া যায় তা লেখো। প্রথম পয়েন্ট করে ভূমিকা, 1 দিয়ে পয়েন্ট করবে প্রাচ্য শিল্প রীতি, দেখে নাও। 2 দিয়ে পয়েন্ট করবে স্তূপ। 3 দিয়ে পয়েন্ট করবে বৌদ্ধ বিহার। 4 দিয়ে পয়েন্ট করবে মন্দির, দেখে নাও। শেষ পয়েন্ট হচ্ছে উপসংহার। পরের প্রশ্ন, গৌড়ের রাজা শশাঙ্কের কৃতিত্ব আলোচনা করো। পয়েন্ট করে ভূমিকা, তারপরে শশাঙ্কের বিখ্যাত হওয়ার কারণ। 1 রাজ্য জয়। 2 ঐক্য ও সংহতি স্থাপন। 3 আর্যাবর্তে বাঙালি সাম্রাজ্য প্রতিষ্ঠা। 4 গৌড়তন্ত্র। শেষ পয়েন্ট মূল্যায়ন। পরের প্রশ্ন, রাজা লক্ষণ সেনের রাজসভায় সাহিত্য চর্চার পরিচয় দাও। দেখে নাও। 1 দিয়ে পয়েন্ট করবে কবি জয়দেব। 2 দিয়ে ধয়ী। 3 দিয়ে পঞ্চরত্ন, দেখে নাও। নেক্সট কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ। এবছর নালন্দা বিশ্ববিদ্যালয় বা নালন্দা বৌদ্ধবিহার সম্পর্কে যা জানো লেখাটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। অবশ্যই কিন্তু এই প্রশ্নের উত্তরটা তোমাদের খাতাতে নোট ডাউন করে তোমরা মুখস্থ করে ফেলবে, দেখে নাও। এই রয়েছে টোটাল তোমাদের ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের 7ম শ্রেণীর ইতিহাসের প্রশ্নপত্র। ভালো করে তোমরা প্রশ্নপত্রটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে ভুলবে না। আমার নতুন হওয়া লাল কালার সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করার জন্য নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন সবার মধ্যে কিন্তু অনেক অনেক শেয়ার করে দেওয়া। বছর ক্লাস 7-এ পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে ক্লাস 7-এর প্রতিটি বিষয়ের সিলেবাস, প্রশ্ন এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিয়েছি তোমাদের এখনও পর্যন্ত। সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হবে। কোনো প্রশ্নের উত্তর লিখতে বা বুঝতে যদি কোনো রকম অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না, দেখে নাও।